স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভয়েস শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পারছি। স্যার আমাদের গ্রুপে থ্রিডি পরীক্ষার সিলেবাস জানিয়েছিলাম, দেখেছো? ইয়েস স্যার, স্যার দেখেছি স্যার। দেখেছো কোন কোন চ্যাপ্টার দেখেছো? সিলেবাস জানাইছিলাম থ্রিডি পরীক্ষার। স্যার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। হ্যাঁ, ঠিক আছে। এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়ের উপরে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থের উপরে 20টি এমসিকিউ থাকবে। গুগল ফর্মে আগে যে পরীক্ষা দিয়েছো না, যে পদ্ধতিতে, ওই পদ্ধতিতে পরীক্ষা দেওয়া লাগবে। পদ্ধতিটা কেউ বলতে পারবা একজন, কিভাবে পরীক্ষা দিয়েছিল আগে? স্যার গুগল ফর্মে ফার্স্টে দিয়ে নাম, রোল নাম্বার এগুলা দিয়ে তারপর নেক্সটে ক্লিক করলে প্রশ্ন চলে আসতো আগের বার। একই পদ্ধতি, একই পদ্ধতিতে এবারও দিবা। ইয়েস স্যার। একই পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে সাবমিট করতে হয়। লাস্টে সাবমিট করার পর আমার উত্তরপত্র চলে আসবে। এরপরে এটা অনলাইনে আবার
একদিন পরই রেজাল্ট পেয়ে যাবা। তাহলে সিলেবাসটা মনে রাখো ভালোভাবে, 2, 3, 4 অধ্যায়ের উপরে এমসিকিউ পরীক্ষা হবে, মনে থাকবে? যারা এখন নাই তাদের সাথে শেয়ার করবা। সিলেবাস হচ্ছে 2, 3, 4 অধ্যায়। আজকে আমরা আলোচনা করার সময় এখানে যে এমসিকিউ গুলো এখান থেকে হতে পারে সেগুলো আলোচনা করব। এটা 4 অধ্যায়ের আলোচনা। এখানে বলছে 17 সালের 31 ডিসেম্বর তারিখের কিছু উদ্ধৃত দেওয়া আছে। 4 অধ্যায় মানে রেওয়ামিল চ্যাপ্টারের আলোচনা এটা। এখানে মূলধনের পরে রেওয়ামিলে কথা ছিল যে ডেবিটে আসে সম্পদ এবং ব্যয়। এমসিকিউতে তোমাকে দেয়া হলো যে রেওয়ামিলের ডেবিটে কোনগুলি বসে। একটা অপশন দেয়া হলো সম্পদ, আরেকটা অপশন দেয়া হলো ব্যয়, আরেকটা অপশনে দেয়া হলো সম্পদ ব্যয়, আরেকটা অপশনে দেয়া হলো দায় আর আয়। তাহলে কোনটা ক্লিক করবা? স্যার 3 নাম্বারটা সম্পদ এবং ব্যয়। সম্পদ এবং ব্যয় ক্লিক করবা। এখানে যে রেওয়ামিল দেখতে পাচ্ছ এটা মূলধন দায়ের মধ্যে পড়ে, কারণ এই টাকা ধরা হয় যে বাইরে থেকে নিয়ে আসা টাকা, এই জন্য মূলধন দায়ে বসে। এমসিকিউ কেমন হতে পারে যে মূলধন রেওয়ামিলের কোন দিকে বসে, তখন তার উত্তর কি বলবা? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। তখন ক্রেডিট দিকে তুমি ক্লিক করবা। উত্তোলন মূলধনের অপোজিট ব্যাপার, তাহলে ডেবিটে বসবে। মূলধনের অপোজিট হওয়ার কারণে ডেবিটে বসবে 50,000। প্রাপ্য বিল মানে যার টাকা ভবিষ্যতে পাওয়া যাবে, এটা সম্পদের মধ্যে বসবে। সম্পদের মধ্যে লিখবা 30,000। সম্পদের মধ্যে মানে ডেবিটে বসবে। প্রদেয় বিলের অপোজিট, তাহলে প্রদেয় বিল মানে দায়, যা শোধ দিতে হবে, এটা দায় যেহেতু এটা বসবে ক্রেডিটে। সাধারণ সঞ্চিতি 5,000। লাভের একটা অংশ দিয়ে একটা তহবিল গঠন করা। পাওনাদার বাট্টা সঞ্চিতি ছাড়া সকল সঞ্চিতি রেওয়ামিলে ক্রেডিটে বসে। তাহলে রেওয়ামিলে ক্রেডিটে বসবে 5,000। নগদ তহবিল রেওয়ামিলে আসে যেটা 31/12 তারিখের। এটা কি 31/12 তারিখের নগদ তহবিল 1/1/17 দিয়ে যেটা আছে? নো স্যার। এটা আসবেই না। মনে করো তাহলে এটাই দেওয়া হলো এইভাবে, নগদ তহবিল 1/1/17 রেওয়ামিলের কোন দিকে বসবে? ডেবিট ক্রেডিট উভয়ই কোনোটি নয়। তাহলে কোনোটি নয়। কোনোটি নয় ক্লিক করতে হবে। মজুদ পণ্য 1/1/17 দিয়ে যেটা আছে এটা হচ্ছে ব্যয়। তুমি ক্রয় করেছো, তোমার ব্যয় হচ্ছে 45,000। এটা মজুদ পণ্য 1/1/17 ব্যয়ের মতো যেহেতু, এই জন্য ডেবিটে বসবে। অনাদায়ী পাওনা মানে যেটা আদায় হবে না, এটাও ব্যয়, এই জন্য ডেবিটে বসবে 5,000। অনাদায়ী পাওনা সঞ্চিতি আবার অপোজিট হওয়ার কারণে ক্রেডিটে বসবে। এখান থেকে দেয়া হলো, মনে করো যে অনাদায়ী পাওনা সঞ্চিতি রেওয়ামিলের কোন দিকে বসে, তখন দিয়ে দিবা
রেওয়ামিলের ক্রেডিটে বসে। নগদ তহবিল 1/7/17 দিয়ে যেটা আছে, নগদ তহবিল, ব্যাংক জমা, এগুলো আসে যেটা 31/12 তারিখে। তাহলে এই নগদ তহবিল 1/7/17 এটা রেওয়ামিলে আসবেই না। দালান কোঠা সম্পদ রেওয়ামিলের ডেবিটে বসবে। তাহলে দালান কোঠা সম্পদ হওয়ার কারণে রেওয়ামিলের ডেবিটে বসবে। দেনাদার সম্পদ, যাদের কাছ থেকে টাকা আদায় হবে, এই জন্য রেওয়ামিলের ডেবিটে বসবে। পাওনাদার অর্থ দায়, যে টাকা পরিশোধ করতে হবে, দায়ের কারণে ক্রেডিটে বসবে। বেতন 9 মাস 5,000, 9 মাসের দিয়েছে, 9 মাসেরটাই ব্যয়, এটা রেওয়ামিলের ডেবিটে বসবে। এরকম একটা প্রশ্ন দিয়ে বেতন 9 মাস 5,000, এটা বলা থাকলো যে এখানে 3 মাসের বেতন রেওয়ামিলের কোন দিকে বসবে। রেওয়ামিলে মূলত 3 মাসের কোনো বেতনই নির্ণয় করা হবে না। তাহলে বেতন 3 মাসের বেতন যেহেতু নির্ণয় করা হবে না, এজন্য রেওয়ামিলের কোনো দিকেই বসবে না। রেওয়ামিলে শুধু যা পেমেন্ট করা হয় তাই বসে। এখানে 3 মাসের বেতন রেওয়ামিলের কোনো দিকেই বসবে না। শিক্ষানবী ইসলামী অগ্রিম, এটা দায়, যে কোনো আয় অগ্রিম নিলে এটা দায় বোঝায়, এই জন্য ক্রেডিটে বসবে। ব্যাংক জমাতিরিক্ত মানে ব্যাংক থেকে গৃহীত ঋণের পরিমাণ, এটা দায়, এই জন্য ক্রেডিটে বসবে। নগদ তহবিল 31/12/17 10,000, এটা বছরের শেষের, এটাই রেওয়ামিলের ডেবিটে বসবে। এটাই বছরের শেষের টাকা, এই জন্য রেওয়ামিলের ডেবিটে বসবে। বিমা 90%, 8,000, যতটুকু দেয়া হয়েছে ততটুকুই ব্যয়, আর ততটুকুই রেওয়ামিলের ডেবিটে বসে। এখানে তোমার এমসিকিউতে বলা হলো যে বিমার অবশিষ্ট 10% রেওয়ামিলের কোন দিকে বসবে। অবশিষ্ট 10% কোনো ক্যালকুলেশন করা হবে না, আর ক্যালকুলেশন যেহেতু করা হবে না, এই জন্য রেওয়ামিলের কোনো দিকেই বসবে না। মজুদ পণ্য 31/12/17 রেওয়ামিলে বসে না। এটা এভাবে দিয়ে যদি বলা হয় যে মজুদ পণ্য 31/12/17 রেওয়ামিলের কোন দিকে বসবে, তখন উত্তর বলতে হবে, উত্তর ক্লিক করতে হবে যে কোনো দিকেই বসবে না। মজুদ পণ্য 1/7/17 আছে, 1/7/17 যে মজুদ পণ্য, এটিও রেওয়ামিলের কোনো দিকেই বসবে না। কারণ মজুদ পণ্য শুধু বছরের শুরুতে যা থাকে 1 তারিখে ডেবিটে বসে, আর কোনো তারিখের কোনো মজুদ পণ্যই রেওয়ামিলে বসবে না। তারপর এখানে যেটা বলতেছে যে যেগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয় মানে সাধারণ খরচ, যেগুলো পেমেন্ট করে আর কখনো কোনো সময় ফেরত পাওয়া যাবে না। আর চলতি সম্পদ নির্ণয় করতে বলছে। চলতি সম্পদ মানে স্থায়ী সম্পদ ছাড়া অন্যান্য সম্পদ যেগুলো থেকে দ্রুত টাকা আদায় হতে পারে, সেগুলোই হচ্ছে চলতি সম্পদ। আর স্বল্পমেয়াদী দায়ের পরিমাণ মানে যে দায় খুব দ্রুত
শোধ দিতে হবে, সেগুলোই হচ্ছে স্বল্পমেয়াদী দায়। তাহলে কয়ের উত্তর দেখতে পাচ্ছ এখন? কয়ের উত্তর ইয়েস স্যার, দেখতে পারতেছি। এস স্যার। কয়েক এখানে নগদ তহবিল অন্য কোনো ডেটের যেগুলো আছে সেগুলো কোনোটাই আসবে না। 1117, 1717 আসবে না। মজুদ পণ্য 31/12/17 আসবে না। মজুদ পণ্য 1717 আসবে না। এগুলো রেমিলে অন্তর্ভুক্ত হবে না। তারপরে বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, মানে সাধারণ খরচ যেগুলো অনাদায়ী পাওনা, যেটা আদায় হবে না, এটা একটা সাধারণ খরচ। তারপর বেতন 9 মাসের পেমেন্ট করছে 5,000, এটাই ব্যয়। বিমা 90%, 8,000, এটা ব্যয়। মজুদ পণ্য 1117, 45,000, এটাও ব্যয়। যে টোটাল হইল 63,000। এই ব্যয়গুলো নির্ণয়ের সময় তুমি যদি মনে করো যে 9 মাসের বেতন দেওয়া হয়েছে আর 3 মাসের কত, তাহলে হবে না। এখানে যতটুকু পেমেন্ট হয়েছে ততটুকুই বসবে। পেমেন্ট যতটুকু হয়েছে ততটুকুই বসবে, এছাড়া আর। অন্যদিকে বিমা 90% পেমেন্ট হয়েছে, 10% বকেয়া আসছে। 10% বকেয়া থাকলে এই 10% বসবে না। 10% নিয়ে কোনো চিন্তাই করা যাবে না। মজুদ পণ্য 1117, এটিও ব্যয়। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে তোমাদের? থাকলে বলো। এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো। নাই স্যার। গয়ের উত্তর দেখতে পাচ্ছ? হ্যালো, স্যার, দেখতে পারতেছি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। গয়ের উত্তরে চলতি সম্পদের মধ্যে যেগুলো থেকে দ্রুত তোমার টাকা আসতে পারে সেগুলোই হচ্ছে চলতি সম্পদে আসে। প্রাপ্য বিল আছে, দেনাদার, নগদ তহবিল। দেখো 31/12/17 তারিখেরটা, মানে শেষ দিনেরটা আসতেছে। নগদ তহবিল 31/12/17 দিয়ে যা আছে তাই আসবে। নগদ তহবিল এখানে অন্য কোনো ডেটের যদি থাকে সেগুলো আসবে না। 1/7/17, 1/9/17 অন্য কোনো ডেটের কোনোটাই আসবে না। আর মজুদ পণ্য হচ্ছে 31/12/17 তারিখের যেটা আছে, এটাও চলতি সম্পদের মধ্যে আসবে। স্বল্পমেয়াদী দায়, স্বল্পমেয়াদী দায় বলতে চলতি দায় বোঝায়, যেগুলো খুব দ্রুত শোধ দিতে হবে। এর মধ্যে প্রদেয় বিল, পাওনাদার, শিক্ষানবী ইসলামী অগ্রিম, ব্যাংক জমাতিরিক্ত, এগুলোই হচ্ছে স্বল্পমেয়াদী দায়।
এই স্বল্প মেয়াদী দায়ের মধ্যে যদি ব্যাংক ঋণ থাকতো, ব্যাংক ঋণের টাকা দেখানো যেত না। মনে করো যদি কোথাও এই অঙ্কে যদি ব্যাংক ঋণ থাকতো, ব্যাংক ঋণ স্বল্প মেয়াদী দায়ের মধ্যে দেখানো যাবে না। এরপরে তোমাদের প্রশ্ন বলা শুরু করো প্রথম থেকে। আবার এখান থেকে যেটা বলা হলো যে এইভাবেই একটা স্ক্রিনশট দিয়ে উদ্বৃত্ত দেখানো হলো, দিয়ে তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করা হবে নানান ধরনের প্রশ্ন। যেমন এখানে এমসিকিউতে এখন যা দেখতে পাচ্ছ, স্ক্রিনশটের পুরো উদ্বৃত্তগুলো দেখিয়ে তারপর বলা হলো যে রেওয়ামিলের ক্রেডিটে কতটি দফা আসবে, কয়টি দফা রেওয়ামিলের ক্রেডিটে আসবে। এখানে একজন গুণে বলো দেখি কতটি দফা হতে পারে রেওয়ামিলের ক্রেডিটে, কতটি দফা আসতে পারে, যে কোনো একজন বলো। রেওয়ামিলের ক্রেডিটে কতটি দফা আসবে বললে তার স্যার 7টি স্যার, তাহলে এখানে 7টি। স্ক্রিনশটে দিয়ে দেওয়া হলো পুরো 7টি। কিভাবে? মূলধন একটা, তাই স্যার না? মূলধন, প্রদেয় বিল, সাধারণ সঞ্চিতি, তিনটা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, চারটা। পাওনাদার, শিক্ষানবী সালামি অগ্রিম, ব্যাংক জমাতিরিক্ত। তাহলে মূলধন একটা, প্রদেয় বিল, সাধারণ সঞ্চিতি 3, অনাদায়ী পাওনা সঞ্চিতি 4, নাকি? পাওনাদার 5, শিক্ষানবী সালামি অগ্রিম 6, ব্যাংক জমাতিরিক্ত 7। এখানে তোমাকে বলা হলো যে ডেবিটে কতটি আসবে, তখন তার উত্তর কি বলবা? ডেবিটে কতটি মানে কোন কোন ডাটা মনে হচ্ছে ডেবিটে? ডেবিটে কতটি মানে মোট কতটি লেনদেন? স্যার রেভিনিউ 9, স্যার 9টি। এখানে আছে মনে করো উত্তোলন ডেবিটে আসবে, প্রাপ্য বিল ডেবিট 2টা, নগদ অনাদায়ী পাওনা মজুত পণ্য, মজুত পণ্য, মজুত পণ্য 1টা। অনাদায়ী পাওনা, তাহলে উত্তোলন, প্রাপ্য বিল 2, অনাদায়ী পাওনা, মজুত পণ্য 4, দালান কোঠা 5, দেনাদার 6, বেতন 9 মাস 7, নগদ তহবিল 31, 12, 17, 8, তাই না? বীমা 9, মজুত পণ্য আর নাই, 9টি। তাহলে তোমার 9টিতে ক্লিক করা লাগবে। যেখানে যা বলা আছে এর মধ্যে মোট 9টি ডাটা রেভিলের ডেবিটে আসতেছে। আর কোথায় কার কি প্রশ্ন আছে বলো, যেটা আজকে আলোচনা হচ্ছে এখান থেকে। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা দ্বারা কি বোঝায় স্যার? অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা মানে যেটা আদায় হবে না বলে প্রমাণিত হয়ে গেছে, এটা এক ধরনের ব্যয়, এর জন্য ডেবিটে বসে। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে অনুমান করা হচ্ছে যে আদায় নাও হতে পারে, অনুমান করা হচ্ছে যে আদায় নাও হতে পারে। ঠিক আছে? এটা একটা অনুমান, অনুমান ভিত্তিক। এটা এক ধরনের ফান্ডও বোঝায়, বিশেষ উদ্দেশ্যে যেহেতু এটা গঠন করা হয়, এই জন্য তোমার এটা অনাদায়ী পাওনা সঞ্চিতি
রেওয়ামিলের ক্রেডিটে বসবে। এরপরে আর কি প্রশ্ন আছে বলো? অন্য কোনো প্রশ্ন থাকলে বলো বয়েজ। আছে আর অন্য কোনো প্রশ্ন আছে? তাহলে সামিন 10,475 কলেজ নম্বর। স্যার রেসপন্স করার জন্য ধন্যবাদ। কাউকে কাউকে প্রশ্ন জিজ্ঞেস করলেই তখন আর কথা বলে না। তাহলে এখানে তুমি বলো ডেবিটে কোনগুলো আসতেছে এবং কেন আসতেছে। স্যার 9টা আইটেম আসবে স্যার ডেবিটে। আচ্ছা। স্যার উত্তোলন, হুম। প্রাপ্য বিল, তারপর হচ্ছে কি স্যার অনাদায়ী পাওনা, দালান কোঠা, দেনাদার, বেতন, নগদ তহবিল, সমাপনীটা 31 তারিখে যেটা, বীমা, আর হচ্ছে কি মজুত পণ্য। হুম। এগুলো তাহলে রেওয়ামিলের ডেবিটে লিখবা। তারপরে ডেবিট ক্রেডিটে লিখলা। লেখার পর যদি সমান হয়ে যায় ভালো কথা, আর যদি সমান না হয় তখন কি কাজ করবা? স্যার অনিশ্চিত হিসাব খুলবো স্যার। যেদিকে যত কম থাকবে তাই না, ইয়েস স্যার। সেদিকে অনিশ্চিত হিসাব লিখে দুই দিক সমান করে দেখাতে হবে। 12,449 আপন। জি স্যার। তাহলে এখানে রেওয়ামিলের কনসেপ্টটা বলো একটু। তুমি কোন গ্রুপে ছিলে আগে, সায়েন্স না? স্যার কমার্সে। আচ্ছা, রেওয়ামিলের তাহলে কনসেপ্টটা কি বোঝাচ্ছে? স্যার যে দফাগুলো ডেবিট, মানে যে দফাগুলো ডেবিট পাশে আছে বা ব্যয় আর সম্পদগুলো ডেবিট পাশে লিখতে হয়, এবং দায় আয় মালিকানা সত্ত্ব এগুলো ক্রেডিট পাশে লিখতে হয়। লেখার পর আর কি স্যার? লেখার পর যদি সমান হয়ে যায় ভালো কথা, তাই না? আর সমান না হলে অনিশ্চিত হিসাব দিয়ে টাকা মিলাতে হয়, সমান না হলে যে পাশে কম সেই পাশে অনিশ্চিত হিসাব দিয়ে টাকা লিখতে হয় যত টাকা কম। হ্যাঁ, এভাবে টাকা লিখে দুই দিক সমান করতে হয়। ওয়ান টু ফোর এইট সেভেন শাহিক। শাহিক শুনতে পাচ্ছ? 12487 শাহিক। 12487 শাহিক। ওয়ান টু ফোর ফাইভ সেভেন আব্দুল্লাহ আল মামুন। জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। এখানে তোমার ওই যে এমসিকিউ হবে, তোমাকে বললো যে উত্তোলনের পরিমাণ 5% বৃদ্ধি পেলে রেওয়ামিলের ডেবিটে কত বসবে, তখন তার উত্তর কত হবে? স্যার উত্তোলনের 5% বৃদ্ধি পেলে রেওয়ামিলের ডেবিটে উত্তোলন কত বসবে? এমসিকিউতে যখন এভাবে স্যার ওটা স্যার হিসাব হবে না স্যার, এই 50,000ই থাকবে স্যার। তোমাকে এখানে যেহেতু বলেই দিচ্ছে যে যদি 5% বৃদ্ধি পায় তাহলে
রেওয়ামিলের ডেবিটে কত বসবে এটা 5% বাড়িয়ে যত হয় ততই বসবে, এটা বলতে হবে। তাহলে 5% বাড়লে কত হবে? 5% বাড়লে স্যার 2500 নাকি? আর 2500 বাড়লে স্যার 52500। 52,500-তে ক্লিক করবা। এরকম পুরো ছবি আকারে স্ক্রিনশট দেওয়া হলো, তখন তুমি 52,500-তে ক্লিক করবে। বাড়ার পরে যা হবে সেটা। তারপরে তোমার এখানে বলা হলো যে সাধারণ সঞ্চিতি কেন রেওয়ামিলের ক্রেডিটে বসে। এমসিকিউ আকারে বলা হলো, ক নাম্বার আয়ের জন্য, খ ব্যয়ের জন্য, গ মালিকানা সত্ত্বের জন্য, ঘ তহবিলের জন্য। তাহলে কোনটায় ক্লিক করবো? সাধারণ সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিটে কেন বসে? দিয়ে বলা হলো আয়ের জন্য, ব্যয়ের জন্য, তহবিলের জন্য, মালিকানা সত্ত্বের জন্য। তাহলে কোনটায় ক্লিক করবা? স্যার আয়ের জন্য। এটা স্যার মালিকানা শর্ত। এটা তোমার মালিকানা সত্ত্ব স্যার। অনেক উত্তর খুব কাছাকাছি থাকে, তখন সবচেয়ে ক্লোজ যেটা সেটা উত্তর করতে হয়। এটা যদিও মালিকানা সত্ত্বের একটা অংশ, কিন্তু এটা মূলত একটা তহবিল, এই জন্য তহবিলের জন্যতে ক্লিক করতে হবে। ক খ গ দিয়ে যে যখন ঘ নাম্বারে তহবিল থাকবে, তহবিলের জন্যতে ক্লিক করতে হবে, কারণ যে কোনো নগদ তহবিল ছাড়া যে কোনো তহবিলই দায়, এই জন্য ক্রেডিটে বসে। নগদ তহবিল ছাড়া যে কোনো তহবিলই দায়, এই জন্য ক্রেডিটে বসবে। ওয়ান টু ফোর এইট সেভেন শাহিক, শুনতে পাচ্ছ? হ্যালো শাহিক, কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পারতেছি। এখানে তাহলে তুমি বলো রেওয়ামিলের ডেবিটে কোনগুলো বসতেছে। তুমি তুমি কোন গ্রুপে ছিল আগে? স্যার আমাকে বলছেন স্যার? শাহিককে বলতেছি, শাহিক। শাহিক শুনতে পাচ্ছ? হ্যালো শাহিক, শুনতে পাচ্ছ না? ওয়ান টু সিক্স ডাবল সেভেন শিমুল আহমেদ, শিমুল আহমেদ শুনতে পাচ্ছ? হ্যালো 12677 শিমুল আহমেদ। শিমুল আহমেদ শুনতে পাচ্ছ? আর কোনো কারো স্পেশাল প্রশ্ন থাকলে বলো। আছে কারো স্পেশাল কোনো প্রশ্ন? মুয়ামিনুল 12450। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তাহলে এখানে আমাদের রেওয়ামিলের ডেবিটে কি কি আসতেছে?
স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন স্যার রেওয়া মিলে ডেবিট আসবে স্যার উত্তোলন প্রাপ্য বিল নগদ তহবিল অনাদায়ী পাওনা দালান কোঠা দেনাদার। শোনো, নগদ তহবিল কোনটা কোনটা আসতেছে এটা বলো। স্যার নগদ তহবিল আসবে স্যার 1 তারিখের। তাহলে বুঝতে পারতেছো তো অন্যরা কেন আবার এটা জানতে চাইলাম? হুম? কেন আবার এটা জানতে? স্যার সাধারণ সঞ্চিতিটা কোন হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে? সাধারণ সঞ্চিতি মূলত একটা দায়, বিশেষ উদ্দেশ্যে তহবিল গঠন করা হয়েছে, এই জন্য এটা দায়, এই জন্য এটা ক্রেডিটে অন্তর্ভুক্ত হবে। নগদ তহবিল আছে 31/12 তারিখে। নগদ তহবিল শেষ দিনের যেটা থাকে না, আহ বছরের শেষ দিনের যে টাকা থাকবে সেটাই আসবে। নগদ তহবিল 31/12 তারিখে যেটা থাকবে ওই টাকাটা আসবে। নগদ তহবিল 1/1 দিয়ে যেটা বলতেছিল তুমি, এটা নগদ তহবিল আসবে না। 31/12 তারিখে যেটা থাকবে ওই টাকায় আসবে। তাহলে নগদ তহবিল 1/1/17 আসবে না। তারপরে কি বলতেছিল মহিমিনুল? স্যার অনাদায়ী পাওনা কোন দিকে? স্যার ডেবিট দিকে হবে। আচ্ছা, তারপর স্যার দালান কোঠা দেনাদার। এই যে নগদ তহবিল 1/7/17 এটা কি করবা? স্যার 1/7 অন্তর্ভুক্ত হবে। 1/7 স্যার সরি স্যার 31/12/17 অন্তর্ভুক্ত হবে আর নগদ তহবিল 1/7 আর 1/1 তারিখেরটা হবে না স্যার। আচ্ছা, তারপরে স্যার দালান কোঠা দেনাদার। ডেবিটে। জি স্যার। তারপর আর বেতন হুম আর মজুদ পণ্য স্যার। মজুদ পণ্য কোনটা? 1/1 তারিখের। 1/1 তারিখ। আর কিছু? না স্যার। নগদ তহবিল 31/12/17 আসবে ডেবিটে। বিমা 90% দিয়ে যে টাকা আছে এটা ডেবিটে আসবে। স্যার 90% যে দিল 90% আসবে নাকি স্যার 8,000 টাকা পুরে আসবে? 8,000 টাকা পুরোই আসবে। গ্রামীণ তৈরিতে নতুন ভাবে কোনো কিছুই ক্যালকুলেশন করবা না, বুঝছো? জি স্যার। 90% আছে, 90% লিখবা। নতুন ভাবে কোনো কিছুই ক্যালকুলেশন করার দরকার হবে না। তো যারা অংশগ্রহণ করলে আজকে অনেক ধন্যবাদ। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।